তো আজকে আমরা 6 নম্বর ক্লাস করতে চলেছি। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অ্যাপ্রিহেন্ডেড। অ্যাপ্রিহেন্ডেড এটা একটা ভার্ব। ওকে, টু অ্যারেস্ট সামওয়ান ফর আ ক্রাইম, টু আন্ডারস্ট্যান্ড অর পারসিভ। অ্যাপ্রিহেন্ড করা, জাস্ট লাইক কম্প্রিহেন্ড অনেক সময়। ঠিক আছে, যে পারসিভ করা বলছে না, যে দেখো কমা দিয়ে ওখানে বলছে টু আন্ডারস্ট্যান্ড আর পারসিভ, মানে কোনো কিছু বোঝার ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাপ্রিহেন্ড বা কম্প্রিহেন্ড, যে কম্প্রিহেনশন যে কথাটা আসে, রিডিং কম্প্রিহেনশন যেখান থেকে কথাটা আসে। ঠিক আছে, তো অ্যাপ্রিহেন্ড মানে দুটো বোঝায়, এক হচ্ছে কাউকে অ্যারেস্ট করা কোনো ক্রাইম করার জন্য, আর অথবা টু আন্ডারস্ট্যান্ড আর পারসিভ, ওকে গ্রেপ্তার করা বা ধরা। ঠিক আছে, যেমন দেখো অ্যারেস্ট করা তো হয়েই গেল, অ্যারেস্ট করা কাউকে বন্দি বানানো, ক্যাপচার করা কিছু বোঝার ক্ষেত্রে, আন্ডারস্ট্যান্ডের ক্ষেত্রে গ্র্যাস্প উপলব্ধি করা, কিছু বুঝতে পারা। ঠিক আছে, যেমন দেখো এখানে এই একটা অর্থে হচ্ছে এই যে বন্দি করছে ওকে, অ্যাপ্রিহেন্ড করছে, অ্যারেস্ট করছে, এই যে চোরকে ধরছে পুলিশ। ওকে, আর এদিকে এ কিছু একটা বুঝতে পেরেছে, পাজল সলভ করে ফেলেছে, গ্রাস্পড আন্ডারস্টুড। ঠিক আছে, তাহলে দুটো উদাহরণ দেখে নেবো আমরা। দ্য পুলিশ অ্যাপ্রিহেন্ডেড দ্য থিফ আফটার আ লং চেজ। পুলিশ দীর্ঘ তাকে ধাওয়া করার পর ফাইনালি চোরটাকে ধরতে পেরেছে। সে কুইকলি অ্যাপ্রিহেন্ডেড দ্য কমপ্লেক্স থিওরি। সে দ্রুত গতিতে জটিল তত্ত্বটি বুঝতে পেরেছে, সে মানে তাড়াতাড়ি জটিল তত্ত্বটি বুঝতে পেরেছে। তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করবো অ্যাপ্রিহেন্ড। ওকে, মনে থাকবে একটা হচ্ছে টু অ্যারেস্ট সামওয়ান ফর ক্রাইম, এটা একটা কারণে। আর একটা হচ্ছে কিছু বোঝার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি হচ্ছে অ্যাপ্রিহেন্ডেড, জাস্ট লাইক অ্যাপ্রিহেন্ড একই রকম লাগছে শুনতে, মনে থাকবে নিশ্চয়ই। রিডিং কম্প্রিহেনশন কম্প্রিহেন্ড থেকে আসে কম্প্রিহেনশন, অ্যাপ্রিহেন্ড একই ধরনের মানে শব্দ। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে অ্যাপিজমেন্ট। অ্যাপিজ করা কাউকে, অ্যাপিজ হচ্ছে ভার্ব, অ্যাপিজ হচ্ছে আমার ভার্ব। ওকে, আর অ্যাপিজমেন্ট কি নাউন, তোষণ করা বা শান্তিকরণ। দুটো অর্থে, এক হচ্ছে কাউকে তোষামত করছো তুমি, হয় না অনেকে, যেটা একদম আমরা যদি গোদা বাংলায় বলি যে তেল মারা আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে তোষণ করা। আর শান্তি মানে কোনো কিছুকে তুমি শান্ত করছো, অ্যাপিস করছো, সেক্ষেত্রেও কিন্তু অ্যাপিস করা আমরা ইউজ করে থাকি। দুটো অর্থে প্রকাশিত হচ্ছে, দ্য অ্যাকশন অর প্রসেস অফ অ্যাপিজিং। এ আছে, ঠিক আছে, মনে থাকবে অ্যাপিজ দুটো পি আর তারপর এ। পেসিফাইং অর প্লেসিটিং সামওয়ান বাই অ্যাসেডিং টু দেয়ার ডিমান্ডস। অ্যাসিড সেদিনকেই পড়লাম আমরা, অ্যাসিড, সেই অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিড মানে কি, কমেন্ট করে জানাও দেখে অ্যাসিড মানে কি। আগের দিন মনে হয় পড়লাম সম্ভবত। অ্যাসিড মানে কি, তাহলে দুটো অর্থে হচ্ছে, এক হচ্ছে কাউকে তোষামত করার ক্ষেত্রে, তোষণ করার ক্ষেত্রে, আর অথবা পেসিফাই অর প্লেসিটিং, কাউকে শান্ত করছি, মানে তাকে শান্ত করানোর চেষ্টা করছি, সে ধরো খুব উত্তেজিত হয়ে গেছে, তাকে আমি শান্ত করার চেষ্টা করছি, সেক্ষেত্রেও মানে পেসিফাই করা যেটাকে বলা হয়, পেসিফাই যে অর্থে, বা প্লেসেট যে অর্থে আমরা ইউজ করে থাকি ভার্ব এগুলো। ঠিক আছে, তো সেক্ষেত্রে হ্যাঁ একদম সম্মতি জানানোর ক্ষেত্রে, এগ্রি, এসবের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি হচ্ছে তোমার অ্যাসিড, যেটা আমাদের এখানে দিয়েছে। ওকে, আচ্ছা তাহলে কনসিলিয়েশন রিকনসিলিয়েশন, তাই না, এগুলো তো সবই মীমাংসা করা, কোনো কারোর সাথে ঝগড়াঝাটি হচ্ছিল, সে ঝগড়াঝাটি মিটিয়ে নিলাম আমরা, তাহলে রিকনসাইল করা হলো। ভার্বটা হচ্ছে রিকনসাইল করা। রিকনসিলিয়েশন বা কনসিলিয়েশন, যদি জিনিসটাকে শান্তিকরণের কথা বলি, কাউকে শান্ত করছো তুমি, সেক্ষেত্রে পেসিফাই করা, তার নাউন হবে পেসিফিকেশন। প্লেসিশন, মলিফিকেশন, কাউকে প্রশান্তি করা বা শান্ত করা আর কি, একই অর্থে। তাহলে এখানে দুটো অর্থ হয়ে গেলে, এক হচ্ছে দেখো এ হচ্ছে কি গদা টদা নিয়ে দাঁড়িয়েছে এখানে, ও একে গিফট দিয়ে তোষামত করছে, শান্ত করার চেষ্টা করছে বলতে পারো, তোষামত করছে এটাও বলতে পারো, দুই অর্থেই হয়। আর এদিকে এটা হচ্ছে তোমার অ্যান্টোনিমস, এটা হচ্ছে অ্যান্টো, এ ঝগড়া চালিয়েই যাচ্ছে, এ ঝগড়া থামাচ্ছে না। ঠিক আছে, কেউ শান্ত হচ্ছে না, না কেউ কাউকে তোষামত করছে, তাই কনফ্লিক্ট, ঝগড়া করছে, তার মানে আমরা কি বলবো, এটা আমার অ্যান্টোনিম হয়ে গেল, কনফ্লিক্ট অ্যাসার্শন। ওকে, দ্য পলিসি অফ অ্যাপিজমেন্ট ফেইল টু স্টপ দ্য অ্যাগ্রেশন। ওই তোষণের নীতি আগ্রাসনকে থামাতে ব্যর্থ হয়েছিল, থামাতে পারেনি তোষণ। ওকে, হি ট্রাইড অ্যাপিসমেন্ট বাই অফারিং দে মোর মানি। তিনি তাদেরকে আরও টাকা দিয়ে তোষণের চেষ্টা করেছিলেন। ঠিক আছে, তাহলে এই দুটো অর্থে কিন্তু আমরা ইউজ করব
অ্যাপিজ অর অ্যাপিজমেন্ট, এখানে আমরা নাউন পড়ছি এটা। নেক্সট দেখবো অ্যাপোস্টেট, ধর্মত্যাগী বা স্বধর্মত্যাগী। ধর্মত্যাগী বলতে পারো বা এমন কোনো নীতি ধরো যেটা তুমি মেনে চলো, বা যে কোনো পলিটিক্যাল বিলিফ, এক্ষেত্রেও তুমি একটা বিশ্বাস ধরো মেনে চলতে, এবং আফটার সার্টেন থিং হ্যাপেন্স তারপরে তুমি সেই জিনিসটা ধরো ছেড়ে দিয়েছো, ঠিক আছে। আ পার্সন হু রিনাউন্সেস আ রিলিজিয়াস অর পলিটিক্যাল বিলিফ অর প্রিন্সিপল, প্রিন্সিপাল নীতি, ঠিক আছে। একজন মানুষ যে কিনা কি ত্যাগ করেছে, রিনাউন্স করা, রিনাউন্স মানে কি ত্যাগ করছি, রিনাউন্স করা কি রিলিজিয়াস হতে পারে, যেমন ধর্মের কথা এখানে বলা হয়েছে, অথবা পলিটিক্যাল বিলিফও হতে পারে, রাজনৈতিক, যেমন দল বদল করে, তাই না, যেমন দল বদল করে সেক্ষেত্রেও হতে পারে, বা অন্য কিছু, এই দুটো বাদ দিয়েও হতে পারে যে তুমি কোনো জিনিস ধরো, কোনো একটা বিশ্বাস তুমি মেনে চলতে, সেটা পার্মানেন্টলি তুমি সেই তোমার তোমার বিলিফটা তুমি চেঞ্জ করেছো, ওকে। রেনিগেট হচ্ছে স্বধর্মত্যাগী, ডিজার্টার পলাতক, ডিজার্শন ডিজার্টার, ঠিক আছে। এটা আমরা পড়ছি হচ্ছে নাউন। ডেজার্টার যে পালিয়েছে তাকে বলবো ডেজার্টার, পালানোটাকে বলবো ডেজার্শন। ডিফেক্টর দল ত্যাগী, ওকে। রেনিগেট, ডেজার্টার, ডিফেক্টর দল ত্যাগী, যদি কোনো পলিটিক্যাল দল আর কি ত্যাগ করে তাহলে তো সে হয়ে যাবে দল ত্যাগী, ঠিক আছে। তো অ্যাপোস্টেট বা রেনেগেট এখানে দেখাচ্ছে ধরো এ কোনো আর কি পার্টিকুলার বুদ্ধ ধর্মই মেনে চলতো দেখে মনে হচ্ছে সে সেই ধর্মটা ত্যাগ করলো, তো সেক্ষেত্রে তাকে বলা হবে হচ্ছে অ্যাপোস্টেট। আর এদিকে আমার অ্যান্টোনিমস দিয়েছে, যে কিনা বিশ্বাস করছে সে বিলিভার, ফেথফুল, বিশ্বাস যে রাখছে সে বিলিভার, তাকে ফেথফুল এই বলবো, ওকে। তাহলে দেখো কি বলছে, হি বিকেম অ্যান অ্যাপোস্টেট আফটার কোয়েশ্চেনিং দ্য চার্চ টিচিংস, গির্জার শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার ফলে তিনি একজন ধর্মত্যাগী হয়ে উঠলেন, ঠিক আছে। গির্জাতে যা শেখানো হচ্ছিল সেটা নিয়ে উনি প্রশ্ন করেছেন, প্রশ্ন করার জন্য তাকে কি করা হলো, তাকে অ্যাপোস্টেট ঘোষণা করে দেওয়া হলো। দ্য পলিটিক্যাল পার্টি ব্র্যান্ডেড হিম অ্যাজ অ্যান অ্যাপোস্টেট ফর হিজ ডিসেন্টিং ভিউজ। অ্যাসেন্ট মানে এগ্রি করা, ডিসেন্ট মানে হচ্ছে আমি এগ্রি করছি না, আমার ভিন্ন মত আমি পোষণ করছি, তার ভিন্ন মতের জন্য রাজনৈতিক দলটি তাকে দলত্যাগী হিসেবে চিহ্নিত করেছিল, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমার অ্যাপোস্টেট, ধর্মত্যাগী বা স্বধর্মত্যাগী। নেক্সট হচ্ছে অ্যাপাথি। অ্যাপাথি মানে হচ্ছে অনীহা বা উদাসীনতা। এখানে আমরা চারটে জিনিস পড়বো। অ্যাপাথি এখানে আমি লিখছি, ঠিক আছে। অ্যাপাথি পড়বো, অ্যাপাথি তো আমার লেখা আছে, এর সাথে পড়বো হচ্ছে অ্যান্টিপ্যাথি। বলো দেখি এক এক করে এগুলো কি। এরপর পড়বো হচ্ছে সিম্প্যাথি, তারপর পড়বো হচ্ছে এমপ্যাথি। কোনটার কি মানে আমাকে দেখি কমেন্ট করে জানাও, যারা ইউটিউবে দেখছো তারাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে। অ্যাপাথি হচ্ছে অনীহা, উদাসীনতা, মানে তোমার ইউ আর ডিসইন্টারেস্টেড, তোমার কিছু এসেই যায় না, ব্যাস তুমি মানে তোমার কোনো ইন্টারেস্ট নেই মোদ্দা কথা, যার জন্য এখানে বলা হয়েছে কি উদাসীনতা, ইনডিফারেন্স, ওকে। আনকনসার্ন, তুমি সেটা নিয়ে চিন্তাই করছো না, চিন্তাই নেই তোমার কোনো, লিথার্জি, খুব নিস্তেজে যে ঘুমাচ্ছে, খুব নিস্তেজ আর কি, তার কিছু এসেই যায় না, ঠিক আছে। ডিট্যাচমেন্ট, যার সাথে তোমার কোনো টাচ নেই আর কি, তার সাথে তো তোমার ডিট্যাচমেন্টটা আসে, তুমি তো মানে রিলেটই যেন করতে পারছো না আর কি, তুমি এতটাই ডিসইন্টারেস্টেড, ঠিক আছে। নো ইন্টারেস্ট, লিথার্জি, এই যে পড়ে রয়েছে এরকমভাবে টিভি দেখে যাচ্ছে বা আশপাশে বই খাতা পড়ে রয়েছে, কিচ্ছু এসে যায় না, তো অ্যাপাথি ইজ ইনডিফারেন্স, ওকে। তার অ্যান্টো আমরা কি বলতে পারি, অফকোর্স প্যাশন অর এনথুজিয়াজম, সে যে খুব আর কি খুব প্যাশনেটলি কোনো কাজ করছে, এই দেখো এ রং টং করছে, এ এখানে গাছ বসাচ্ছে, ঠিক আছে। তো এগুলো কি খুব প্যাশনের সহিত তারা করছে এই জিনিসগুলো, ঠিক আছে। প্যাশন, এনথুসিয়াজম, ওকে, এগুলোকে আমরা অ্যান্টোনিম বলতে পারি, এনথুসিয়াজম অ্যান্টোনিম বলতে পারি। ভোটার অ্যাপাথি লেড টু আ লো টার্ন আউট ইন দ্য ইলেকশন, ভোটারদের অনীহা নির্বাচনে কম উপস্থিতির কারণ হয়ে দাঁড়িয়েছিল, ভোটাররা পুরোপুরি ডিসইন্টারেস্ট হয়ে গেছিল, ডিসইন্টারেস্টেড হয়ে যাওয়ার জন্য তাদের ইলেকশনে কম নির্বাচন হয়, মানে কম সংখ্যা আসে আর কি ভোট দিতে। হিজ অ্যাপাথি টুয়ার্ডস হিজ স্টাডিজ কনসার্ন হিজ টিচার্স, পড়াশোনার প্রতি তার উদাসীনতা তার শিক্ষকদের চিন্তিত করেছিল, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে অ্যান্টিপ্যাথি, সিম্প্যাথি, এমপ্যাথি। হ্যাঁ, অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে মানে উদাসীনতা, যেমন এটা যেমন উদাসীনতা, অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে পছন্দই করছে না আর কি, একদম ডিসলাইক আর কি, ঝগড়া। অ্যান্টিপ্যাথি ইজ লাইক ডিসলাইক, ঝগড়া করছি বিভিন্ন কারণ, বিভিন্ন জায়গায় আমরা অ্যান্টিপ্যাথি ইউজ করতে পারি, তো তোমার প্রতি আমি ঘৃণা করি, আমি পছন্দ করি না, আমি ঘৃণা করি, তো অ্যান্টিপ্যাথি ইজ লাইক অ্যাভার্সন অর ঘৃণা, যা চাই বলতে পারো আর কি, হ্যাট্রেড, এরকম টাইপের জিনিস আমরা বলতে পারি। ডিসলাইক একটু লাইট বলতে গেলে ডিসলাইক, ঠিক আছে, সবসময় মারামারি করবে এমন ব্যাপার নেই, তাহলে এটা বলতে পারি। সিম্প্যাথি, এমপ্যাথি খুব সিমিলার টাইপের আর কি, সিম্প্যাথি আর এমপ্যাথি
একদম একদম সিমিলার ফিলিং হোয়াট সামওয়ান এলস ইজ ফিলিং। খুব সুন্দর একটা মানে সুন্দর পার্থক্য আছে এই সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে। একদম বাংলায় যদি বলি তাহলে সিম্প্যাথি হচ্ছে সমবেদনা, সিম্প্যাথি হচ্ছে সমবেদনা, আর এমপ্যাথি হচ্ছে সহানুভূতি। এমপ্যাথি হচ্ছে সহানুভূতি। এবার দুটোর মধ্যে ডিফারেন্স কি কিন্তু বুঝতে পারছি না, একটু একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি ডিফারেন্সটা বুঝবো। আমরা দুজনেই সিজিএল দিয়েছি, ধরো এ আর বি, এ অ্যান্ড বি দুজনেই সিজিএল দিয়েছে, দুজনেই টায়ার ওয়ান ক্লিয়ার করতে পারেনি। তাহলে এবার এ যে কষ্টটা ফিল করছে বিও সেই কষ্টটা ফিল করছে, দুজনে একে অপরের কষ্ট বুঝতে পারছে, ঠিক আছে, এটা হচ্ছে এমপ্যাথি। কিন্তু এ বি দুজনেই সিজিএল টিয়ার ওয়ান দিয়েছে, এ পাশ করে গেছে, বি পাশ করতে পারেনি। সেক্ষেত্রে এ বি কে সিম্প্যাথি দেখাবে, ওর কষ্টটা বুঝছে, ওকে দুঃখ প্রকাশ করছে যে না সত্যি এটা তোর সাথে খারাপ হয়েছে, তুই তো অনেক চেষ্টা করেছিলি, এরকম এরকম বলবে। কিন্তু ও এক্স্যাক্টলি তো ওই ফিলটা করছে না, কারণ ও তো পাশ করে গেছে, ঠিক আছে। তো তুমি অন্যের কষ্ট বুঝতে পারছো, তার কষ্ট বুঝে তার জন্য তুমি দুঃখ প্রকাশ করছো, কিন্তু সেই কষ্টটা তোমার একেবারে নিজের, একেবারে ওন নয় আর কি। তুমি সহানুভূতি তাকে দেখাচ্ছ, তাকে তুমি সিম্প্যাথি দেখাচ্ছ, ঠিক আছে। কিন্তু এই সহানুভূতি সমবেদনা মানে বাংলায় বলতে গেলে হয়তো একই, আর সেরকম ডিফারেন্স নেই, কিন্তু দুটোর মধ্যে ছোট ডিফারেন্স আছে। এমপ্যাথি মানে হচ্ছে তুমিও যা ফিল করছো আমিও তাই ফিল করছি, আর সিম্প্যাথি মানে তা নয়। সিম্প্যাথি মানে হচ্ছে তুমি যেটা ফিল করছো একান্তই তোমারই ফিলিং, কিন্তু আমি সেটার জন্য দুঃখিত আর কি, তোমার সাথে যেটা হয়েছে সেটার জন্য আমি দুঃখিত। আর এমপ্যাথি মানে হচ্ছে আই ফিল হোয়াট ইউ ফিল, তুমি যেটা ফিল করছো আমিও সেটাই ফিল করছি, কারণ আমার সাথে হয়তো সে ঘটনাই ঘটেছে, ঠিক আছে। সাপোজ এটা যেমন একটা বললাম যে দুজনেই সিজিএল টিয়ার ওয়ান দিয়েছে, দুজনেই পাস করতে পারেনি, তাহলে দুজনে একে অপরের প্রতি আর কি এমপ্যাথেটিক আর কি, কারণ ওর সাথেও যা ঘটেছে আমার সাথেও তাই ঘটেছে। কিন্তু যদি আমি পাস করে যাই আর ও ফেল করে যায়, তাহলে আমি ওকে অবশ্যই সান্ত্বনা দেবো, আমার সত্যিই খারাপ লাগবে যে আরে ও তো উচিত ছিল, ও তো অনেক কষ্ট করেছে, ও তো পাস করা উচিত ছিল, কিন্তু আমি তো পাস করে গেছি, আমি তো সেই এক্স্যাক্টলি সেই কষ্টটা ফিল করতে পারবো না, ঠিক আছে। তাহলে এখানে এক জায়গায় লিখে দিই, তাহলে সিম্প্যাথি হচ্ছে আই ফিল সরি ফর ইউ, দিস ইজ সিম্প্যাথি। ওকে, তোমার সাথে যেটা হয়েছে খারাপ হয়েছে, আমি সরি তার জন্য আর কি। ওকে, আর আই ফিল হোয়াট ইউ ফিল, ডিফারেন্সটা কি ক্লিয়ার হয়েছে? ডিফারেন্সটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, সো দ্যাটস অল। তাহলে চারটে জিনিস আর কি, অ্যাপাথি, অ্যান্টিপ্যাথি, সিম্প্যাথি, এমপ্যাথি। দেখো খুবই হয়তো দেখা যাবে মানে এগুলো দেখলে তো খুবই সহজ ওয়ার্ড, তাই না, সিম্প্যাথি এমপ্যাথি তো জন্ম থেকে বলে আসছি আমরা, কিন্তু এমন জায়গায় এমনভাবে তোমাকে মানে ট্র্যাপে ফেলবে যে তুমি তখন ভাববে যে এরকম ভাবে তো কখনো ভাবিনি, মানে এমনই কোনো জিনিস ধরো দিয়ে দিল, ধরো একটা প্লট, আজকাল তো এরকম ভাবে বড় বড় লং কোয়েশ্চেন দিচ্ছে, ধরো একটা প্লট দিয়ে দিল, মানে একটা সেন্টেন্স দিয়ে দিল, এবার সেখানে কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট, তা তার মধ্যে সিম্প্যাথি এমপ্যাথি দুটোই আছে, তুমি কি করে চুজ করবে যদি তুমি দুটোর মধ্যে ডিফারেন্স না জানো? তো তোমাকে ডিফারেন্স জানতেই হবে, ঠিক আছে। তাহলে সবসময় মনে রাখবে এমপ্যাথি মানে হচ্ছে আমার সাথেও যা ঘটেছে হয়তো ওর সাথেও তাই ঘটছে, তাই আমি দুটোর ব্যাপারটাই ফিল করতে পারছি যেহেতু আমার সাথে অলরেডি ঘটেছে। কিন্তু সিম্প্যাথির ব্যাপার হচ্ছে আমার সাথে ওটা ঘটেনি, আমি ওর জন্য দুঃখ প্রকাশ করছি, আমার সাথে কিন্তু ওটা ঘটেনি, আমি ওর জন্য দুঃখ প্রকাশ করছি, ওকে আমি সমবেদনা সহানুভূতি জানাচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে, আচ্ছা আমাদের এই পিডিএফটা, কালকের পিডিএফ আমরা অলরেডি গ্রুপে শেয়ার করে দিয়েছি, প্লাস আমাদের অ্যাপেও আপডেট করা হয়ে গেছে, ঠিক আছে। তো অ্যাপে বা গ্রুপে যে আমরা পিডিএফটা দিয়েছি সেই পিডিএফে এই বাটনটাতে তোমরা এই ক্লাসটি পেয়ে যাবে, এখানে ক্লিক করলে পরে তোমরা ডিরেক্ট ইউটিউবে রিডাইরেক্ট হয়ে যাবে, আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে ক্লিক করলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে রিডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পিডিএফটা অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে, ঠিক আছে, তারা যদি যুক্ত হতে চায় তাহলে এই
লিঙ্কে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এরা গ্রুপে রিডাইরেক্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে ক্যাপাসিয়াস। ক্যাপাসিয়াস, ক্যাপাসিয়াসটা না অনেকটা মানে ইটস লাইক ক্যাপাসিটির মতো আর কি, বলে না ওর ক্যাপাসিটি কত, ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 500 লিটার আর কি। তো অনেকটা ওরকমই আর কি ক্যাপাসিটাস। তো হ্যাভিং আ লট অফ স্পেস ইনসাইড, রুমি, প্রশস্ত বা বিশাল অনেকটা জায়গা আছে, সেক্ষেত্রে আমরা বলি মানে লাইক স্পেশিয়াস বলি যেরকম আমরা, সেখান থেকে আর কি একই ধরনের, দেখো মানে ক্যাপাসিটি, ক্যাপাসিয়াস, স্পেশিয়াস একই ধরনের সমস্ত ওয়ার্ডসগুলো, ঠিক আছে। তো একটা হচ্ছে রুমি, রুমি মানে হচ্ছে এখানে প্রচুর জায়গা আছে, স্পেস আছে, দ্যাট ইজ কল্ড রুমি বা প্রশস্ত, ঠিক আছে। স্পেশিয়াস যেটা বললাম পড়তে পড়তে বেরিয়ে গেল, স্পেশিয়াস ইজ বিশাল। ভলিউমিনাস, ঠিক আছে, আয়তন বহুল, অনেকটা বেশি আয়তন থাকলে। কমোডিয়াস হচ্ছে অনেকটা বড় জায়গা আর কি, এরকম যেমন সোফাটার কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে যেমন দেখো এখানে কি অবস্থা, এখানে একদমই জায়গা নেই, এটা হয়ে গেল আমার তাহলে অ্যান্টো, এটা আমার অ্যান্টো হয়ে গেল, ঠিক আছে। ক্র্যাম্পড, স্মল, কোনোভাবে দেখো ঢুকিয়েছে এর মধ্যে আর কি, জায়গা নেই আর কি। আর এদিকে দেখো কত জায়গা, কত জায়গা ফাঁকা ট্রাঙ্ক পড়ে রয়েছে, ক্যাপাসিয়াস রুমি আমরা বলতে পারি। ওকে, তাহলে সেন্টেন্সের ব্যবহার আমরা দেখবো, দ্য কার হ্যাজ আ ক্যাপাসিয়াস ট্রাঙ্ক দ্যাট ক্যান হোল্ড অল আওয়ার লাগেজ। গাড়িটিতে একটি প্রশস্ত ট্রাঙ্ক রয়েছে যার মধ্যে আমাদের সমস্ত লাগেজ ধরে যাবে। দে লিভ ইন আ ক্যাপাসিয়াস হাউস উইথ মেনি রুমস, তারা একটা অনেকগুলো আর কি ঘর ও কক্ষ বিশিষ্ট, সুন্দর ভাষা, আচ্ছা কক্ষ বিশিষ্ট একটি বিশাল বাড়িতে বসবাস করে। ওকে, তাহলে ক্যাপাসিয়াস মানে হচ্ছে রুমি বলতে পারি, স্পেশিয়াস বলতে পারি, ভলিউমিনাস বলতে পারি, যা কিছু, আর এদিকে ছোট ক্র্যাম্পড বা স্মল ইত্যাদি আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে ক্যালাস, দেখবেন আমরা বলি ক্যালাস বিহেভিয়ার, ক্যালাস বিহেভিয়ার, ঠিক আছে। ক্যালাস ইজ ইনসেনসিটিভ, যার কোনো ফিলিংস নেই, ঠিক আছে। এই জন্য ওই যে বরফ টরফের চাই দিয়ে দিয়েছে, কোনো ফিলিংস নেই। এই যে বাচ্চাটা কান্নাকাটি করে যাচ্ছে, এর তো হার্টই নেই, হার্ট ক্র্যাকড, ঠিক আছে। এই বাচ্চাটা কান্নাকাটি করে যাচ্ছে, এর কিছু এসে যায় না, এ পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওকে, তো দ্যাট ইজ ক্যালাস। নিষ্ঠুর বা অনুভূতিহীন, নিষ্ঠুর বা অনুভূতিহীন। শোয়িং অর হ্যাভিং অ্যান ইনসেনসিটিভ অ্যান্ড ক্রুয়েল ডিসরিগার্ড ফর আদার্স, আনফিলিং মানে সে কিছু অনুভবই করতে পারছে না, ঠিক আছে, সে কিছু অনুভব করতে পারছে না, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যালাস। ইনসেনসিটিভ অফকোর্স অনুভূতিহীন, তাই তাকে বলা হচ্ছে ইনসেনসিটিভ। ক্রুয়েল নিষ্ঠুর, হার্টলেস হৃদয়হীন, আনফিলিং অনুভূতি শূন্য, তার মধ্যে কোনো রকম ফিলিংস নেই, অনুভূতি নেই, ঠিক আছে। তাহলে ক্যালাস বা হার্টলেস হয়ে গেল। আর এদিকে দেখো এটা আমাদের হয়ে যাবে অ্যান্টোনিম, এই বাচ্চাটিকে তার মাই হয়তো হবে, তাকে জড়িয়ে ধরছে, বাচ্চাটির মুখটা কাদো কাদো। কম্প্যাশনেট অর এমপ্যাথেটিক, এক্ষুনি পড়লাম আমরা এমপ্যাথি, কম্প্যাশনেট অর এমপ্যাথেটিক এর আমরা অ্যান্টোনিম হিসেবে বলতে পারি। হিজ ক্যালাস রিমার্কস হার্ট হার ফিলিংস, তার নিষ্ঠুর মন্তব্যগুলি তাকে, তার অনুভূতিকে আঘাত করেছিল। ক্যালাস রিমার্কস, আর ক্যালাস ডিসরিগার্ড ফর হিউম্যান লাইফ, মানুষের জীবনের প্রতিটি অনুভূতিহীন অবজ্ঞা। সো সিনোনিমের মধ্যে আমরা তাহলে ইনসেনসিটিভ বলতে পারি, ক্রুয়েল বলতে পারি, হার্টলেস বলতে পারি, আনফিলিং বলতে পারি, অনেক কিছু যেগুলো কিনা আমাদের নেগেটিভ আর কি ক্যারেক্টার আর কি প্লট করে, যে যার ফিলিংস নেই আর কি এই অর্থে। ওকে, আর তার এগেনস্টে আমরা বলতে পারি কম্প্যাশনেট, এমপ্যাথেটিক। নেক্সট হচ্ছে ক্যাকোফোনি। ক্যাকোফোনি হচ্ছে খুব মানে খুব কর্কশ শব্দ আর কি, যেমন দেখো এর অবস্থা খুবই খারাপ, এদিকে বাচ্চা কাঁদছে, বাচ্চার কান্না তো খুব একটা সুমধুর নয়, কানে লাগে। এদিকে দেখো রাস্তা এখানে ড্রিল করছে, ড্রিল মেশিন দিয়ে রাস্তা ড্রিল করছে, প্রচণ্ড কানে লাগে, তাই না। এদিকে কুকুর চিল্লামিল্লি করছে, এদিকে আমার আবার এদিকে তোমার ভেপু বাজাচ্ছে, ঠিক আছে। এদিকে আবার এই বেস গিটার নিয়ে কিছু একটা গান টান চলছে আর কি, সে তার জন্য কান ফাটছে। আর এদিকে কোনো একটা মব বা বাজারের মধ্যে খুব হইচই হচ্ছে, চিল্লামিল্লি হচ্ছে। তাহলে এগুলো সবই হচ্ছে কর্কশ শব্দের উদাহরণ। ওকে, এগুলো সবই হচ্ছে ক্যাকোফোনি বা কর্কশ শব্দের উদাহরণ। ওকে, সো ইটস harsh sound বা discordant, discordant sound, a harsh discordant mixture of sound হচ্ছে কর্কশ বা বেশিরো শব্দ। যেমন ডিন, হইচই, ডিন নাই জেনে থাকতে পারো অনেকে, অবশ্যই নোট করে নেবে যদি না জানো। র্যাকেট শোরগোল, নয়েজ তো আমরা জানি, ক্ল্যামারও আমরা জানি কোলাহল করা, ঠিক আছে। তাহলে আমরা বাক্যে ব্যবহার দেবো, দ্য কনস্ট্রাকশন সাইট ওয়াজ আ ক্যাকোফোনি অফ ড্রিলিং অ্যান্ড হ্যামারিং, অবশ্যই কনস্ট্রাকশন যেটা হয় আর কি, ড্রিল করতে থাকে, নয়তো হাতুড়ি মারতে থাকে। সো নির্মাণ স্থলটির ড্রিলিং এবং হাতুড়ি পেটানোর জন্য একটি কর্কশ শব্দে, মানে কর্কশ শব্দে পুরো জায়গাটা যেন একদম ফিল হয়ে গেছিলো, পূর্ণ হয়ে গেছিলো। কাকোফোনি অফ ভয়েসেস ফিল্ড দ্য ক্রাউডেড মার্কেট,
জনাকীর্ণ বাজারে কণ্ঠস্বরে একটি বেসুরো কোলাহলে ভরে গেছিল। ক্যাকোফনি অফ ভয়েসেস, এখানে যেমন বাজারে কি হচ্ছে, সবাই খুব চেঁচামেচি করছে। ওকে, ফিল দ্য ক্রাউডেড মার্কেট, মানে এমনিতেই ভিড় ছিল সেখানে, এত কথাবার্তা হচ্ছিল, এত কর্কশ শব্দে পুরো ভরে গেছিল যেন বাজারটা। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের ডিন, র্যাকেট, নয়েজ, ক্ল্যামর। ঠিক আছে, মনে থাকবে। ক্যাকোফনি কর্কশ বা বেসুরো শব্দ। হার্শ ডিসকর্ডেন্ট সাউন্ড। ব্রেজেন নির্লজ্জ বা বেহায়া, ব্রেজেন। ওকে, বোল্ড অ্যান্ড উইদাউট শেম, বোল্ড অ্যান্ড উইদাউট শেম। ইম্পিউডেন্ট, ইম্পিউডেন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, খুব কমন এসএসসি রেসপেক্টে। ইম্পিউডেন্ট অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। ব্রেজেন মানে হচ্ছে যার কিনা কোনো লজ্জা নেই। শেমলেস আমরা বলতে পারি, হ্যাঁ এখানে আছে আমাদের শেমলেস, আমরা বলতে পারি শেমলেস। ইম্পিউডেন্ট বলতে পারি বোল্ড, সাহসী, অডেশিয়াস। দেখো সব কিন্তু এক অর্থে নয়, তাই না? যে কাউকে যদি বলি যে তুমি একটা খুব বোল্ড স্টেপ নিয়েছো, তার মানে কি তাকে অ্যাকচুয়ালি কি তাকে নির্লজ্জ বলা যায়? নিশ্চয়ই না। মানে আমি তো পজিটিভ অর্থেও বলতে পারি কাউকে যে তুমি খুব বোল্ড, মানে তুমি খুব সাহসী পদক্ষেপ নিয়েছো, কিন্তু নির্লজ্জ তো আর কাউকে পজিটিভ ওয়ার্ডে বলবো না, পজিটিভ অ্যাঙ্গেলে আমি কাউকে নির্লজ্জ বলবো না। কিন্তু পজিটিভ ওয়ার্ডে আমি তো বলতে পারি যে অডাসিটি দেখো, ও খুব অডাসিয়াস আর কি, ও এরকম বলতে পারি দুঃসাহসী বোঝানোর ক্ষেত্রে, বোল্ড বোঝানোর ক্ষেত্রে। তাহলে এগুলো কিন্তু এরকম তোমাকে ধরো কোনো সেন্টেন্স দিয়ে দিল, সেগুলো সেন্টেন্সের উপরও কিন্তু ডিপেন্ড করবে যে এটা হবে কি না, ঠিক আছে? সেগুলোও কিন্তু আমাদের ম্যাটার করবে। যদি কোনো সেন্টেন্স দিয়ে দেয় সেই সেন্টেন্সের রেসপেক্টে এটা সুটেবল কি না, সেগুলোও কিন্তু। আদারওয়াইজ আমরা ইন জেনারেল দেখলে পরে এগুলোকে আমরা বলতে পারি এর একে অপরের আর কি সিনোনিম। বাট তোমায় কোনো সেন্টেন্স দিয়ে দিল বা কোনো শূন্যস্থান পূরণের ক্ষেত্রে দিয়ে দিল, তাহলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাকে কনসিডার করতে হবে যে সেন্টেন্সের মিনিংটা কি আসছে, ঠিক আছে? ইম্পিউডেন্ট বেয়াদব, শেমলেস নির্লজ্জ, বেহায়া, এগুলো বলছি, কিন্তু এগুলো সবই কি নেগেটিভ অর্থে। কিন্তু কাউকে অডাসিয়াস, এই যে উঠছে, তো একে কি থোড়ি আমি কি বেহায়া বলবো নাকি? এ তো দুঃসাহস আছে বলেই না সেখানে উঠছে, তাই না? তো এগুলো কিন্তু আমাদের ম্যাটার করবে যদি আমি সেন্টেন্স তুলে দেয়, ঠিক আছে? যেমন দেখো এর কোনো গিল্ট নেই, নো গিল্ট ডিফেন্স, ব্রেজেন বা শেমলেস বলা হচ্ছে এখানে। আর এখানে আমরা এটা অ্যান্টোনিম বলবো। ওকে, অ্যান্টোনিমে কি টিমিড, অ্যাপোলোজেটিক। টিমিড কি না, কি টিমিড জিনিসটা কি, ভিতু যে আর কি, টিমিড। ওকে, অ্যাপোলোজেটিক। দ্য থিফ মেড আ ব্রেজেন অ্যাটেম্প টু স্টিল দ্য পেন্টিং, চোরটি ছবিটি চুরি করার জন্য একটি নির্লজ্জ প্রচেষ্টা করেছিল। শি হ্যাড আ ব্রেজেন অ্যাটিটিউড টুয়ার্ডস হার মিস্টেক, মানে ভুল করেছি কিন্তু ওর ঠিক আছে, কোনো ব্যাপার না আর কি, মানে ও মানছি না আর কি ওই ভুলটা যে করেছি, নট অ্যাপোলোজেটিক। ওকে, তাহলে তার ভুলগুলোর প্রতি এক বেহায়া মনোভাব ছিল। এটা টিমিড বা অ্যাপোলোজেটিক বলতে পারি তার অ্যান্টো হিসেবে। আর আমরা পেয়ে গেলাম বুলওয়ার্ক, প্রতিরক্ষা প্রাচীর বা দুর্গ। ডিফেন্সিভ ওয়াল, ডিফেন্সিভ ওয়াল অর ব্যারিকেড, ডিফেন্সিভ ওয়াল অর ব্যারিকেড, ব্যারিকেড, ডিই। আমরা দেখবে আমাদের যে এমনি পুজোয় টুজোয় বেরোলে ব্যারিকেড দিয়ে দেয় না, তো আমরা কিন্তু ব্যারিকেড ব্যারিকেড বলতে থাকি। না যদি বলে থাকো তাহলে ঠিক আছে, কিন্তু আমি অনেকেই বলতে শুনেছি, ইনফ্যাক্ট আমিও বলতে পারি এই পড়াশোনা করার আগে। আমিও ব্যারিকেড ব্যারিকেড শুনে আমি ব্যারিকেডই বলতাম, মানে ট ভাবতাম ওটা, কিন্তু ট না, কিন্তু ওটা ড, ব্যারিকেড। ওকে, ব্যারিকেড, এদিকে র্যাম্পার্ট আর ফোর্ট্রেস, দুর্গ। ওকে, তাহলে কোভিশিল্ড সে বেরিয়েছিল, কোভিশিল্ড। তাহলে এখানে দেখো এই জল টল আটকাচ্ছে এই দুর্গটা, সেটার জন্য। আর এদিকেও দেখো এই যে প্রোটেকশন দিচ্ছে সব ঢাল তরোয়াল নিয়ে, প্রোটেকশন অথবা শিল্ড। ওকে, তাহলে দ্য স্টোন ওয়াল সার্ভড অ্যাজ আ বুলওয়ার্ক এগেইনস্ট দ্য স্টর্ম, পাথরের দেওয়ালটি ঝড়ের বিরুদ্ধে একটা প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করেছিল, ঠিক আছে? ঝড়টাকে আটকাচ্ছে পাথরের দেওয়ালটা। হিজ ইন্টিগ্রিটি ওয়াজ আ বুলওয়ার্ক এগেইনস্ট করাপশন, তার সততা দুর্নীতির বিরুদ্ধে একটি প্রতিরক্ষা তো ছিল। হিজ ইন্টিগ্রিটি ওয়াজ আ বুলওয়ার্ক, এখানে কিন্তু লিটারেলি প্রাচীর দাঁড়িয়ে আছে এমন নয়, কিন্তু তার সততাটা যেন একটা প্রাচীরের মতো কাজ করেছিল দুর্নীতির বিরুদ্ধে, সেটা আর কি আক্ষরিক অর্থে সেটাই কিন্তু আমাকে এখানে বোঝানো হলো। ওকে, তাহলে আ ডিফেন্সিভ ওয়াল, আ পার্সন অর থিং দ্যাট অ্যাক্টস অ্যাজ আ ডিফেন্স, মানে দুটো ক্ষেত্রেই হতে পারে, এটা হচ্ছে মানুষের ক্ষেত্রেও হতে পারে, মানে লিভিং থিংও হতে পারে, নন লিভিং থিংও হতে পারে। আর ডিফেন্সিভ ওয়াল এখানে যেমন লেখা আছে, আবার এদিকে লেখা আছে যে পার্সন অথবা থিং, যে কোনো কিছু যেটা কিনা একটা প্রতিরক্ষার কাজ করছে। ওকে, ডিফেন্সিভ ওয়ালের কাজ করছে, ব্যারিকেডের কাজ করছে। নেক্সট দেখবো বাম্বলিং, বাম্বলিং আনাড়ি বা অদক্ষ।
বাম্বলিং আনাড়ি বা অদক্ষ, মুভিং অর অ্যাক্টিং ইন অ্যান অকওয়ার্ড ক্লামজি অর কনফিউজড ওয়ে, বুঝতে পারছি না কি করবে। এদিকে দেখো এই মেয়েটা কি সুন্দর এই দড়ির ওপর দাঁড়িয়ে কি সব করছে, নাচানাচি করছে আর কি, কি সুন্দর ওর ব্যালেন্স, ও গ্রেসফুল বা স্কিলফুল। আর এদিকে ব্লাম্বিং বা ক্লামজির এখানে দিয়েছে এই অবস্থা, দেখো এদিকে হাতে এক গাদা কাগজ, এদিকে হাতে কাগজ উড়ে যাচ্ছে, ওদিকে কলা খসা পড়ে যাচ্ছে, এদিকে কফি পড়ে যাচ্ছে, সবকিছু এদিক ওদিক, মানে পুরো কনফিউজিং একটা ক্লামজি অবস্থা ওর, ঠিক আছে। দ্যাট ইজ এর অবস্থাটা হচ্ছে আমরা বলবো বাম্বলিং, আর এটা হচ্ছে এর অ্যান্টোনিম, যেটা কিনা বেশ আর কি গ্রেসফুল ওয়েতে আর কি জিনিসটা পুরো ও ট্যাকেল করছে, ঠিক আছে। তাহলে ক্লামজি মানে আমরা কি বলবো, আনাড়ি বলবো। অকওয়ার্ড একটা অস্বস্তিকর, ওর তো অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে না, সব এদিক ওদিক উল্টে পাল্টে পড়ে যাচ্ছে। ইনকম্পিটেন্ট অযোগ্য, এত কিছু ধরে থাকার যোগ্য নয়, এত কিছু ধরে থাকতে পারছে না, ওকে ইনকম্পিটেন্ট। বার্জলিং ঘোট পাকানো, মানে ঘুটিয়ে ফেলছে সবকিছু, আমরা বাংলা বলে না ঘেটে যাচ্ছে সবকিছু, ঘুটিয়ে ফেলছি আমরা, দ্যাট ইজ কল্ড বার্জলিং, ওকে। তাহলে ক্লামসি, অকওয়ার্ড, ইনকম্পিটেন্ট। কম্পিটেন্ট, কম্পিটিশনে টিকতে গেলে কম্পিটেন্ট হতে হবে, কম্পিটিশনে টিকতে গেলে কম্পিটেন্ট হতে হবে, মানে আমাদের যোগ্য হতে হবে। আর অযোগ্যকে না ইনকম্পিটেন্ট, আর বাঞ্জলিং হচ্ছে ঘেটিয়ে ফেলা জিনিসটাকে, ঠিক আছে। হিজ বাম্বলিং অ্যাটেম্প টু ফিক্স দ্য লিক মেড ইট ওয়ার্স, ও ওই যা আনাড়ি প্রচেষ্টা করেছে সেটা আরো খারাপ করেছে, ওয়ার্স করে দিয়েছে ব্যাপারটাকে। দ্য নিউ এমপ্লয়ি ওয়াজ ডিসক্রাইবড অ্যাজ আ বাম্বলিং অ্যামেচিওর। অ্যামেচিওর আমরা পড়েছি, অ্যামেচিওর মানে কি, যে নতুন আর কি, যে কিনা এই দেখবে এরকম যে এখন তো কমন হয়ে গেছে, আগে সেই এরকম যারা যখন খুব ফটোগ্রাফি উঠলো তখন এরকম এলো না অ্যামাচুয়ার ফটোগ্রাফার এরকম লেখা থাকে, তার মানে কি যে কিনা করে না, তার শখে করছে, মানে এমন নয় যে সে সেটা করে আর কি ইনকাম করছে বা ইনকামের জন্য সে শুধুমাত্র সেটার উপরই ডিপেন্ডেন্ট, সে জিনিসটাকে ভালোবাসে বা শখ, শখ তার আর কি, তার জন্যই সে সে জিনিসটা করছে, যেমন অ্যামাচুয়ার ফটোগ্রাফার লেখা থাকে, তার মানে সে পেশা হিসেবে ওটা করছে না, মানে সে এটা ভালো লাগে করতে তাই সে এটা করছে। নতুন একজন কর্মীকে আনাড়ি অপেশাদার হিসেবে বর্ণনা করা হয়েছিল, বাম্বলিং অ্যামেচিওর। একটা অ্যামেচিওর বেচারা পেশাদার নয়, নতুন হয়তো এসছে, তার মধ্যে আনাড়ি বলে তাকে ঘোষণা করে দেওয়া হয়েছে, ওকে। সো বাম্বলিং মানে হচ্ছে আনাড়ি, অদক্ষ, দক্ষ নয় যে, ক্লামজি কনফিউজড ওয়েতে আর কি যে মুভ করছে বা যে অ্যাক্ট করছে। নেক্সট হচ্ছে বর্জ্য, মধ্যবিত্ত বা পুঁজিবাদী আর কি, মিডল ক্লাস মেটেরিয়ালিস্টিক পার্সনসদের বলা হয়, ঠিক আছে। মিডল ক্লাস মেটেরিয়ালিস্টিক কনভেনশনাল মানে প্রথাগত যেটা কিনা চলে আসছে, ক্যাপিটালিস্ট পুঁজিবাদী, এদেরকে আমরা বলে থাকি। হি হেল্ড বর্জ্য অফ ভ্যালুস অফ হার্ডওয়ার্ক অ্যান্ড রেসপেক্টেবিলিটি, তিনি কঠোর পরিশ্রম এবং সম্মানজনকতার মাধ্যমে মধ্যবর্তী মূল্যবোধ ধারণ করতেন। হিজ লাইফস্টাইল ওয়াজ ক্রিটিসাইজড অ্যাজ বিং টু বর্জ্য, তার জীবনযাত্রাকে খুব বেশি পুঁজিবাদী বলে সমালোচনা করা হয়েছিল, ঠিক আছে। মিডল ক্লাস বা মেটেরিয়ালিস্টিক কথাটা বলতে গেলে বস্তুবাদী, যাদের কিনা এই যে ঘর বাড়ি এই সমস্ত প্রতি যারা কিনা খুবই অ্যাট্রাকটিভ তাদেরকে বলা হচ্ছে, ঠিক আছে। রিলেটিং টু মেটেরিয়াল মিডল ক্লাস টিপিক্যালি উইথ দ্য মেটেরিয়ালিস্টিক ভ্যালুজ। নেক্সট হচ্ছে বন্টি, বন্টি আর এদিকে হচ্ছে বন্টি ফুল, একই কাছাকাছি অর্থ, কিন্তু একটা ছোট পার্থক্য আছে, যেন দুটোকেই রেখেছি আমি। বন্টি হচ্ছে প্রাচুর্য বা পুরস্কার, ঠিক আছে, এটা একটা নাউন, আর জেনারেস অ্যামাউন্ট আর রিওয়ার্ড অর পেমেন্ট, দুটো অর্থে। একটা হচ্ছে জেনারেস অ্যামাউন্ট, জেনারেস মানে কি, জেনারেস মানে বেশ ভালো, অনেকটা, এটা বোঝাতে, জেনারেস কোয়ান্টিটি, জেনারেস অ্যামাউন্ট বেশ খানিকটা, বেশ ভালো, এটা বোঝাতে। বা পুরস্কার অর্থে আর একটা অর্থ, পুরস্কার, রিওয়ার্ড অর পেমেন্ট, রিওয়ার্ড অর পেমেন্ট দুটো অর্থেই কিন্তু ইউজ করা হয়। যেমন দেখো অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে আমরা জানি, কালকেই পড়লাম মনে হয়, প্রাচুর্য, অনেকটা আর কি বোঝাতে অ্যাবান্ডেন্স। স্কারসিটি, স্কার্স বলতে পারি, উল্টোটা এর অ্যান্টোনিম বলতে পারি। রিওয়ার্ড বলছে এখানে পুরস্কার, জেনারসিটি, কাউকে অনেক তুমি জিনিস দিচ্ছ আর কি, তাহলে মানে তুমি খুব জেনারেস, জেনারসিটি আছে তোমার মধ্যে, ঠিক আছে। আর এদিকে বলছে যে নেচার প্রোভাইডেড আ বাউন্টি অফ ফ্রেশ ফ্রুটস, প্রকৃতি প্রচুর পরিমাণে তাজা ফল সরবরাহ করেছিল। বাউন্টি ওয়াজ প্লেসড অন দ্য আউটলজ হেড, ফেরারি আসামির মাথার উপর একটা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এই দেখো এ ফেরারি ওয়ান্টেড, বলেছে যে দেবে রিওয়ার্ড দেওয়া হবে তাকে, ক্যাপচার করতে পারলে তাকে রিওয়ার্ড দেওয়া হবে, তাকে ডলার দেওয়া হবে। তার মানে পুরস্কারের কথাটা বলছে, মানে পুরস্কার হিসেবে ইউজ করতে পারছি আমরা দুটো ওয়ার্ড। একটা হচ্ছে তোমার জেনারেস অ্যামাউন্টের ক্ষেত্রে, জেনারেস অ্যামাউন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যাবান্ডেন্স বা রিওয়ার্ড, এখানে প্রচুর পরিমাণে জিনিস আছে, ঠিক আছে। আর একটা হচ্ছে কাউকে আমি কোনো জিনিস পুরস্কার দিচ্ছি বা গিফট দিচ্ছি, সেই অর্থে, সেই অর্থে এইভাবে আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে বন্টি। আর বন্টি ফুল যেটা,
সেটা শুধু প্রচুর অর্থেই ইউজ করা হয়। অ্যাডজেক্টিভ এটা, ওটা যেহেতু আমাদের নাউন ছিল আর এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। লার্জ ইন কোয়ান্টিটি, অ্যাবান্ডান্ট বা অ্যাবান্ডান্স যেটা বলেছিলাম, গিভিং জেনারেসলি, জেনারসিটি যেটা বললাম, জেনারেসলি আমি যদি কোনো জিনিস দিই তার মানে আমি অনেক পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি। অ্যাবান্ডান্ট আবার আসবে, অ্যাম্পেল আসবে, জেনারেস আসবে, প্লেন্টিফুল আসবে। ওকে, এখানে যেমন কি স্কার্স, ল্যাকিং, এটা অ্যান্টোনিম। স্কার্স এক্ষুনি বললাম আগের পেজেই, স্কার্সিটি বা স্কার্স, ল্যাক করছি, কম হচ্ছে। ঠিক আছে, আর এখানে প্রচুর ফল ফলাদি আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা দুটো ফল পড়েছে তাও শুকনো, আবার এখানে প্রচুর ফল পড়ে রয়েছে, bountiful, abundant। ওকে, উই হ্যাড আ bountiful হারভেস্ট দিস ইয়ার, আমাদের এবছর অঢেল ফসল হয়েছে। উই হ্যাড আ bountiful হারভেস্ট, bountiful অ্যাডজেক্টিভ, মনে থাকা যায় না, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নেক্সট যাবো আমরা বাইগট্রি, গোঁড়ামি বা ধর্মান্ধতা, গোঁড়ামি বা ধর্মান্ধতা, বাইগট এরকম বলা হয়, বাইগট। আর এটা হচ্ছে বাইগট্রি, ইনটলারেন্স টুয়ার্ডস দোজ হু hold different opinion from oneself, intolerance towards those who hold different opinions from themselves, মানে তুমি একটা বিশ্বাস নিয়ে এগোচ্ছ, অপর এমন কারোর সাথে তোমার দেখা হলো, সে তোমার বিশ্বাসে বিশ্বাসী নয় এবং তুমি সেটা সহ্য করতেই পারলে না, তুমি ভীষণ পরিমাণে ইনটলারেন্ট আর কি এই জিনিসটার প্রতি, তোমার এরকম অ্যাজ ইফ লাইক যে আমি এটা বিশ্বাস করি ওকে এটাই বিশ্বাস করতে হবে, প্রিজুডিস। ঠিক আছে, তাহলে কুসংস্কারাচ্ছন্ন, অফকোর্স সেটা একটা উদাহরণ, কুসংস্কারাচ্ছন্ন হওয়া। ঠিক আছে, ইনটলারেন্স অসহিষ্ণুতা, বায়াস, পক্ষপাতিত্ব, ফ্যানাটিসিজম, ধর্মান্ধতা। ওকে, তার মানে কি যে আমি এই জিনিসটা মানছি, তোমাকেও এই জিনিসটা মানতেই হবে, আর তুমি যদি না মানো তাহলে তোমার সাথে আর কি আমার একটা অসহিষ্ণু মনোভাবের সৃষ্টি হবে, ইনটলারেন্স হয়ে যাবে তোমার সাথে আমার। দেখবে এটা কিন্তু আমাদের আশেপাশে প্রচুর আমরা দেখতে পাই, তাই না? যেই দেখি যে ওর সাথে আমার মনোভাব ম্যাচ করছে না, অমনি আমরা কি করতে থাকি, ওর সম্পর্কে একটু আর কি ওরকম টাইপের নেগেটিভ নেগেটিভ কথা আমরা বলতে থাকি, ও তো আবার এই জিনিস মানে না, ও তো আবার এই করে না, ওই করে না। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের সবার মধ্যে ছোটোখাটো আছে। সো বাইগট্রি ইজ অসহিষ্ণুতা বা ইনটলারেন্স। হুম, ইনটলারেন্স। আর এদিকে দেখো টলারেন্স বা অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে, ও মানে না তো কি হয়েছে, ওর বিশ্বাস নিয়ে থাকবে, আমি আমার বিশ্বাস নিয়ে থাকবো। ঠিক আছে, আমাদের সবাইকে এরকমই হওয়া উচিত যে ও যে যার বিশ্বাস নিয়ে থাকবে। এখানে যেমন দেখা হয়েছে বিভিন্ন ধর্মের লোকজন একসাথে হাত ধরে আছে, যে যার বিশ্বাসে বিশ্বাসী আছে এবং সকলের সাথে একদম বন্ধুত্বপূর্ণ সহাবস্থান চলছে। হিজ বাইগট্রি ব্লাইন্ডেড হিম টু দ্য ট্রুথ, সাধারণত এটাই তো হয়, গোঁড়ামি কি করে দেয়, সত্যের প্রতি অন্ধ করে দিয়েছিল তাকে, সে সত্যটাই দেখতে পায় না, সে এত গোঁড়া একটা জিনিসের প্রতি। বিশেষ করে এগুলোকে ধর্মের ক্ষেত্রেই আমরা ইউজ করে থাকি, বাইগট বা বাইগট্রি কথাটা বেশিরভাগ ক্ষেত্রেই। ব্লাসফেমি আর একটা আছে, এরপরে হয়তো আছে ব্লাসফেমি, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, সো প্রেজুডিস, তারপর হচ্ছে তোমার ইনটলারেন্স, এগুলো কিন্তু খুব আর কি এর সাথে যায়, সুন্দর ওয়ার্ড। ফ্যানাটিক, ফ্যানাটিক বলা হয় যে বাইগট ফ্যানাটিক, এরা হচ্ছে একে অপরের সিনোনিম, জাস্ট লাইক বাইগট্রি অ্যান্ড ফ্যানাটিসিজম। ঠিক আছে, নেক্সট, আচ্ছা নেক্সট যেটা বলতাম বলতে বলতেই চলে এসছে ব্লাসফেমি। ব্লাসফেমি হচ্ছে ধর্ম দহিদ্রতা বা ধর্ম নিন্দা। ঠিক আছে, বাইগট্রি মানে হচ্ছে গোঁড়ামি বা ধর্মান্ধতা, ধর্মে তুমি অন্ধ হয়ে গেছো, যে তোমার সাথে অন্য কেউ অন্য কোনো মনোভাব পোষণ করলে, হোল ডিফারেন্ট ওপিনিয়ন করলে পরে তুমি সেটা সহ্যই করতে পারছো না, তুমি অসহিষ্ণু হয়ে পড়ছো, ইউ আর বিকামিং ইনটলারেন্ট। আর এক্ষেত্রে কি না, ব্লাসফেমি হচ্ছে ধর্মনিন্দা, তুমি কোনো ধর্ম সম্পর্কে নিন্দা করছো, দ্য অ্যাক্ট অফ ইনসাল্টিং অর শোয়িং কন্টেম্পট অর ল্যাক অফ রেভারেন্স, রেভারেন্সে কোনো এ নেই, রেভারেন্সে কোনো এ নেই। রেভারেন্স মানে কি, রেভারেন্স মানে কি আমাকে বলবে কমেন্টে, রেভারেন্স মানে কি? ল্যাক অফ রেভারেন্স ফর গড অর স্যাক্রেড থিংস। স্যাক্রিলেজ, স্যাক্রিলিজ বলি না, স্যাক্রিলেজ বলি, কিন্তু দুটোই ই, লাস্টে দুটোই ই। ওকে, মনে থাকবে লাস্টে দুটোই ই, পবিত্র জিনিসের প্রতি আর কি আমরা মানে ত্যাগ করা আর কি, এরকম আর কি, বা জিনিসটাকে অপবিত্র বলা আর কি, এরকম। প্রফেনিটি, অশ্লীল ভাষা, প্রোফেন ল্যাঙ্গুয়েজ বলা হয়, প্রোফেন ল্যাঙ্গুয়েজ। ওকে, প্রোফেনিটি। ইম্পায়ারিটি, অধর্ম, হেডসে, ধর্মবিরুদ্ধে, তুমি কোনো ধর্মবিরুদ্ধতা করছো, মতামত ধর্মবিরুদ্ধে দিচ্ছ, সেক্ষেত্রে। এখনো পেলাম না রেভারেন্স মানে কি, রেভারেন্স মানে কি, রেভারেন্স। তাহলে দেখো এখানে কি করছে, ব্লাসফেমি বা স্যাক্রিলেজ, ব্লাসফেমি বা স্যাক্রিলেজ, ধর্মবিরুদ্ধতা করছে, ধর্মদ্রোহিতা করছে আর কি এদিকে। আর এদিকে রেভারেন্স আর পায়েটি করছে, মানে সে ধর্মের প্রতি আর কি তার সম্মান জানাচ্ছে। হিজ রিমার্কস অ্যাবাউট দ্য স্ক্রিপচার্স ওয়ার কনসিডার্ড ব্লাসফেমি, হিজ রিমার্কস অ্যাবাউট দ্য স্ক্রিপচার্স ওয়ার কনসিডার্ড ব্লাসফেমি, শাস্ত্র সম্পর্কে যে সে মতামতগুলো করেছিল সেগুলো ধর্মনিন্দা বলে বিবেচিত হয়েছিল, ধর্মনিন্দা বলে বিবেচিত
বিবেচনা করা হয়েছিল। তাহলে ব্লাসফেমি হচ্ছে, ব্লাসফেমি মনে রাখবো, ফ্যানাটিসিজম আগের পাতায় পড়লাম, ঠিক আছে। ব্লাসফেমির সাথে স্যাক্রিলেজ, এই দুজন হচ্ছে ভাই ভাই একদম। ব্লাসফেমি, স্যাক্রিলেজ, প্রোফেনিটি, ইম্পায়ারিটি, হেরেসি সব একই ধরনের অর্থে ইউজ করা হয়ে থাকে। প্রোফেনিটি যেহেতু অশ্লীল ভাষা, এটা মাল্টিপল জায়গায় ইউজ করতে পারি আমরা, বাট স্যাক্রিলেজ, ব্লাসফেমি এগুলো সমস্ত ধর্ম পবিত্র জিনিস সম্পর্কে আমরা ইউজ করে থাকি। তো স্যাক্রিলেজ, ইম্পায়ারিটি, হেরেসি এগুলো সবই ধর্ম সংক্রান্ত জিনিসপত্র আমরা ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে ব্লিক, মলিন হয়ে যাওয়া বা নিরানন্দ হয়ে যাওয়া, মানে বোরিং আর কি, এই অর্থও আমরা বলতে পারি। ড্রেডি মানে হচ্ছে বোরিং, হ্যাঁ, এই যে ড্রেডি লেখা হচ্ছে বোরিং, ডিসঅলেট জনশূন্য, গ্লুমি, খুব গ্লুমি ওয়েদার, ঠান্ডা আবার অন্ধকার হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে আর কি, খুবই গ্লুমি লাগতে থাকে, মন টন খারাপ যেন আর কি, ঠিক আছে। হোপলেস, আশাহীন, এখানে যেমন দেখো অবস্থা, প্রচণ্ড আর কি বরফ টরফ পড়ছে, লোকটা এভাবে যাতায়াত করছে, আর এদিকে দেখো সূর্য মামা এদিকে হাসছে, এদিকে সুন্দর রোদ টোদ উঠেছে, গাছে ফুল টুল ফুটেছে, একটা বেশ ব্রাইট বিউটিফুল আর কি ওয়েদার, যেন একটা হোপফুল আর কি আমাদেরকে একটা মনোভাব দিচ্ছে আর কি, সব দিক থেকে বেশ ভালো ভালো লাগছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো দ্য ইকোনমিক আউটলুক ফর দ্য কান্ট্রি ইজ ব্লিক, দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ মলিন। তাহলে ব্লিক কি? ব্লিক মানে হচ্ছে তোমার কিছু ভালো লাগছে না, তুমি নিরানন্দ আছো, তোমার মন খারাপ লাগছে, মলিন লাগছে, ঠিক আছে, বোরিং লাগছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করব ব্লিক। ওকে, চার্মলেস, চার্মলেস, ওকে, অ্যান্ড ইনহসপিটেবল, চার্মলেস অ্যান্ড ইনহসপিটেবল, হোপলেস, অর এদিকে ড্রেরি, ডিসঅলট হলেও তাই বলবো আমরা, ঠিক আছে। তাহলে ব্লিক মানে হচ্ছে মলিন, বোরিং, নিরানন্দ, হোপলেস, ইনহসপিটেবল, চার্মলেস ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আর এদিকে অ্যান্টোনিমটা আমরা দেখতেই পাচ্ছি, ব্রাইট, বিউটিফুল, হোপফুল এই অর্থে, বিউটিফুল না হোপফুল এই অর্থে আমরা, হসপিটেবল, চার্মিং এই অর্থে আমরা ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে বিজার, বিজার মানে হচ্ছে উদ্ভট, অদ্ভুত, ঠিক আছে। ভেরি স্ট্রেঞ্জ অর আনইউজুয়াল, ভেরি স্ট্রেঞ্জ আর আনইউজুয়াল, তুমি সাধারণত ইউজুয়াল আমরা কি বলি, আমরা বলি না ইউজুয়ালি, তো এটা হয়ে থাকে, এই ইউজুয়ালি তো সকালবেলা উঠে আমি 9:30টায় ট্রেনটা ধরি, তা ইউজুয়ালি মানে কি, যেটা রেগুলারলি প্রতিনিয়ত আমি যেটা করে থাকি, কিন্তু যেটা করছি না প্রতিনিয়ত বা প্রতিনিয়ত হতে দেখি না, যেমন একটা মাছ পাখনা মেলে উঠছে, ঠিক আছে, ঘড়িটার এরকম একটা গোলে গোলে পড়ছে এরকম শেপ, এদিকে একটা ফুল ফুটেছে কিন্তু ফুলটার জায়গায় চোখ, তো এগুলো তো খুবই বিজার ইনসিডেন্ট, তাই না? এরকম কি কখনো হয় নাকি? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ, আনইউজুয়াল এরকম কখনো দেখা যায়নি, তো সেটাকেই আমরা বলবো হচ্ছে উদ্ভট বা অদ্ভুত বোঝাতে আমরা ইউজ করি, এটা একটা অ্যাডজেক্টিভ, যেমন বলতে পারি স্ট্রেঞ্জ, আনইউজুয়াল অস্বাভাবিক, উইয়ার্ড বিকট, এসেন্ট্রিক খামখেয়ালি, এসেন্ট্রিক খুব সুন্দর একটা ওয়ার্ড, খুব কমন এসএসসি সিজিএলের জন্য, এসেন্ট্রিক খুব কমন, ঠিক আছে। খামখেয়ালি, দ্য আর্টিস্ট পেন্টিং ওয়াজ বিজার কালেকশন অফ কালার্স অ্যান্ড শেপস, শিল্পীর ছবিটি রং এবং আকারে একটি উদ্ভট সংগ্রহ ছিল, যেমন এই যে এখানে আঁকাগুলো দেখাচ্ছে দেখো, ও তো হাঁ হয়ে গেছে, ওর অবস্থা খারাপ এরকম ধরনের আঁকা দেখে, ঠিক আছে। তাহলে এই ধরনের জিনিসগুলো, এই ধরনের আঁকাগুলো ওর কাছে খুবই একটা অদ্ভুত লাগছিল, উদ্ভট লাগছিল, তার জন্য তাকে বিজার কালেকশন বলা হয়েছে। তাহলে উদ্ভট বা অদ্ভুত এটা একটা অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে ব্লাফ, ব্লাফ মাস্টার, শুনেছো? ব্লাফ মাস্টার আমাদের একদম ছোটবেলায় সেই একটা সিনেমা বেরিয়েছিল অভিষেক বচ্চনের, ব্লাফ মাস্টারই তো নাম ছিল মনে হয়, যতদূর মনে পড়ছে। তো ব্লাফ করা মানে হচ্ছে, বা যারা তোমরা তোমরা কার্ডস যদি খেলে থাকো, তাস তাস যদি খেলে থাকো, তাহলে সেইখানে একটা খুব মজার খেলা হয় ব্লাফ, তাস দিয়ে বিভিন্ন ধরনের খেলা খেলা যায়, তার মধ্যে একটা খেলা হচ্ছে ব্লাফ, বেশ মজার খেলা হয়, ঠিক আছে। তো ব্লাফ মানে কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি ধোকা দেওয়া, ব্লাফ ইজ ধোকা দেওয়া, কাউকে ডিসিভ করছো, কাউকে প্রতারণা করছো। কিন্তু আর একটা মজা হচ্ছে, খাড়া পাহাড়ের ক্ষেত্রেও কিন্তু ব্লাফ ইউজ করা হয়। আর স্টিপ ক্লিফ, আর স্টিপ ক্লিফ, এটা হয়তো অনেকেই নাই জানতে পারো, যদি না জেনে থাকো তাহলে অবশ্যই নোট ডাউন করে নেবে। স্টিপ ক্লিফ, এখানে দেখতে পাচ্ছ তো কিরম অবস্থা, পুরো খাড়া, পুরো খাড়া হয়ে আছে, ঠিক আছে। তো এই খাড়া পাহাড়ের জন্য এটাকে ব্লাফ বলা যেতে পারে, ক্লিফ বা স্টিপ ব্যাঙ্ক। এন্ডটা মানে এন্ডটা যেটা হচ্ছে সেটা একদম স্টিফ নেমে গেছে নিচে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে ওকে এই দেখো গেম, তাস কার্ডস খেলতে খেলতে তো বুঝতেই পারছে না কি হচ্ছে, আর এদিকে শয়তান শয়তান হাসি দিচ্ছে, ডিসিভ করছে ওকে, ডিসেপশন বা ফেক কিছু একটা ওর সাথে ধোকাবাজি করছে। দে স্টুড অন এ হাই ব্লাফ ওভারলুকিং দ্য রিভার,
তারা ধরো এখানে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, তারা নদীর ওপরে একটি উঁচু খাড়া পাহাড়ে দাঁড়িয়ে ছিল। হি ট্রাইড টু ব্লাফ হিজ ওয়ে আউট অফ ট্রাবল, সে প্রতারণা করে সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছিল। হি ট্রাইড টু ব্লাফ, সে প্রতারণা করার চেষ্টা করেছিল ট্রাবল থেকে বেরোনোর জন্য। ওকে, সো দুটো অর্থে আমরা ইউজ করবো, মনে থাকবে। ক্লিফ, এক তো ক্লিফ যদি না জেনে থাকো অবশ্যই নোট করে নেবে। প্রিসিপাইস হচ্ছে গভীর খাদ, ডিসিভ করা, প্রতারণা করা, ফেক তো জানোই তোমরা, মিথ্যে, মেকি, এই অর্থে আমরা ইউজ করে থাকি। দুটো অর্থে আমরা এখানে ইউজ করছি ব্লাফ। নেক্সট হচ্ছে বিরিভড, শোক সন্তপ্ত বা স্বজন হারা, শোক সন্তপ্ত বা স্বজন হারা, দ্যাট ইজ কল্ড বিরিভড। ডিপ্রাইভড অফ, আচ্ছা এটা বললাম, ডিসিভ সামওয়ান, হ্যাঁ ডিসিভ সামওয়ান, ওকে। ডিপ্রাইভড অফ আ ক্লোজ রিলেশন অর ফ্রেন্ড থ্রু ডেথ, কাউকে হারিয়েছো তুমি, তার জন্য প্রচণ্ড পরিমাণে শোক সন্তপ্ত, বা স্বজনকে হারালে পরে যা আমাদের অবস্থা হয়, যা মানসিক অবস্থা হয়, সেটাই এখানে বলা হয়েছে বিরিভড। গ্রিফ স্ট্রাইকেন, শোকাচ্ছন্ন, গ্রিফ স্ট্রাইকেন শোকাচ্ছন্ন, সরোফুল প্রচণ্ড দুঃখিত, সরোফুল মোর্নিং মৌন করা, বিলাপ করছে কেউ, ওকে, উইডোড বা অনাথ, ঠিক আছে। এখানে যেমন দেখো ইনি আর কি গত হয়েছেন, ইনি গত হয়েছেন, তার জন্য মন খারাপ করে বসে আছে, বিরিভড পার্সন নাও হি ইজ, ওকে। Loss through death. The bereaved family received many condolences from friends. Condolences কথাটা খুব ইউজ করা হয়, ধরো কেউ গত হয়েছেন সেক্ষেত্রে তার পরিবারকে যখন সবাই সমবেদনা জানাতে আসে তখন বলে যে মাই কন্ডোলেন্সেস আর উইথ ইউ, এরকম বলে বলা হয়। কন্ডোলেন্সেস সমবেদনা জানানো, শোক সন্তপ্ত পরিবারদের বন্ধুদের কাছ থেকে অনেক সমবেদনা তারা পেয়েছিল, ঠিক আছে। তাহলে বিরিভড বলা হচ্ছে কাকে, এটা একটা অ্যাডজেক্টিভ, মনে থাকে যেন এটা একটা অ্যাডজেক্টিভ। বিরিভড পার্সন, এর জন্য আমি বলতে পারলাম আর কি, নাহলে বলতে পারতাম না। পার্সন নাউন, তো তার জন্য আমি বলতে পারলাম বিরিভড পার্সন। ডিপ্রাইভড অফ এ ক্লোজ রিলেশন অর ফ্রেন্ড থ্রু ডেথ। নেক্সট হচ্ছে বেরেফট, ওটা বিরিভড, ভি আছে, এটা বেরেফট। বেরেফট মানেও কিন্তু বঞ্চিত হওয়া, অর্থটা খানিকটা একই, কাছাকাছি, কিন্তু ওটা হচ্ছে একটু প্রিসাইজ আর কি অর্থে, মানে যেমন ধরো কাউকে হারিয়েছো তুমি, সেই ক্ষেত্রে স্পেসিফিক্যালি সেই ক্ষেত্রে ইউজ করা হয়। তুমি দুঃখিত আছো সেক্ষেত্রে ইউজ করতে পারি, কিন্তু কাউকে হারানোর ক্ষেত্রে আমরা বেসিক্যালি বিরিভড শব্দটা প্রয়োগ করে থাকি। আর এটা হচ্ছে বঞ্চিত বা শোকতপ্ত, বঞ্চিত বা শোকতপ্ত, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি হচ্ছে bereft, ওকে। এখানে বলছে ডিপ্রাইভড অফ অর ল্যাকিং সামথিং লোনলি অ্যান্ড অ্যাবান্ডন্ট, এখানে দেখো এর অবস্থা বেরেফট বা ডিপ্রাইভড বলতে পারো, একা একা বসে আছে এখানে, দুঃখ টুকু করছে, আর এদিকে সবাই মিলে এরা একসাথে ফ্যামিলি মিলে এনজয় করছে। পজিস্ট, পজিশন বুঝাই আমরা কি করে, পজিশন কোনো কিছু আছে আমার, তাহলে সেক্ষেত্রে আমি বলি যে আই পোজেস দিস, দিস থিং, আই পোজেস অ্যান অডি, ঠিক আছে, আমার একটা গাড়ি আছে অডি, তাহলে আমি বলবো যে আমার কাছে এই জিনিসটা আছে, মানে আমি আমার হক বোঝানোর জন্য, বা এটা আমার, মানে শুধু আমারই আর কি, এরম বোঝাতে আমরা পোজেস কথাটা ইউজ করে থাকি, ঠিক আছে। ডিপ্রাইভড, কোনো জিনিস থেকে তুমি বঞ্চিত হচ্ছে, বেরেফট পড়ছি আমরা। ল্যাকিং, অভাব আছে তোমার। স্ট্রিপ্ট, নিঃস্ব হয়ে গেছো। গ্রিফ স্ট্রাইকেন, যেমন আগেরটাতেও পড়লাম গ্রিফ স্ট্রাইকেন ছিল, এটাতেও গ্রিফ স্ট্রাইকেন ছিল, সেমইভাবে এটাও যেহেতু দুঃখের সাথেই সম্পর্কিত, তাই এখানেও আমরা বলছি শোক সন্তপ্ত, ঠিক আছে। অ্যালোন নাও শি ফেল্ট কমপ্লিটলি বেরেফড অফ হোপ, তার আশা আর নেই। বেরেফড অফ হোপ মানে আশা তার কি হয়েছে, আশা থেকে সে বঞ্চিত হয়েছে, এখন একা সে সম্পূর্ণরূপে আশা থেকে বঞ্চিত হয়েছে বা আশাহত বোধ করছিল। সেকেন্ড লাস্ট ওয়ান ইজ বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট মানে আমরা কালকে বেনিফিশিয়াল এরকম কিছু একটা পড়ছিলাম, হয়তো মনে পড়ছে না আমার। তো বেনেভোলেন্ট আসলে তার সাথে সাথে তার অ্যান্টোনিম আমরা পড়ে নেবো মেনভোলেন্টও, ঠিক আছে, এটা আমাদের অ্যান্টোনিম মেলভোলেন্ট। বেনেভোলেন্ট মানে হচ্ছে দয়ালু বা পরোপকারী, যে কিনা অপরের উদ্দেশ্যে, অপরের ভালোর জন্য কাজ করে। ওয়েল মিনিং অ্যান্ড কাইন্ডলি চ্যারিটেবল, যেমন দেখো এ কি করছে, কাইন্ড, এ বেনেভোলেন্টে কি করছে, একজন বয়স্ক ভিক্ষুককে সে জামা কাপড় দিচ্ছে, খাবার দাবার দিচ্ছে, কিন্তু এদিকে এ কি করছে, এ ছোট বাচ্চাটা, হয়তো ছোট বাচ্চাটার কাছ থেকে বাড়ি থেকে হয়তো পয়সা টয়সা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, তাই এটা হয়ে যাবে অ্যান্টিনিম। সেলফিশ বা মেল ভলেন্ট এই অর্থে। আর বেনেভোলেন্ট ডোনার গেভ আ লার্জ সাম অফ মানি টু দ্য অরফানেজ, অনাথালয়তে কি করেছিলেন, একজন দয়ালু দাদা প্রচুর অর্থ দান করেছিলেন। তাহলে কাইন্ড বলতে পারি, অবশ্যই দয়ালু, কাইন্ড, জেনারাস, চ্যারিটেবল, অল্ট্রিস্টিক, কালকেই বললাম না অল্ট্রিস্টিক, অল্ট্রিস্টিক, অল্ট্রিস্ট মানে ফিলান্থ্রপিস্ট বলতে পারি, তাই না, হিউম্যানিটারিয়ান বলতে পারি, কালকেই পড়ছিলাম আমরা অল্ট্রিস্টের, এগুলো হচ্ছে তোমার সব সিনোনিমস আর কি।
যে হিউম্যানিটারিয়ান, ফিলান্থ্রপিস্ট, এগুলো আর কি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার বেনেভোলেন্ট। আর লাস্ট হচ্ছে আমাদের বেলিজেরেন্ট। বেলিজেরেন্ট মানে হচ্ছে একদম মার কাট কাট আর কি, যুদ্ধংদেহী আর কি, মারমুখী হয়ে পড়েছে। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি বলে তোমার বেলিজেরেন্ট। বেলিজেরেন্ট, ঠিক আছে, মারমুখী। যেমন বলছে অ্যাগ্রেসিভ, প্রচণ্ড আক্রমণাত্মক। এমন দেখবে কিছু বন্ধু বান্ধব হয় না, যে একটু কিছু হয়নি একদম মার কাট কাট অবস্থা হয়ে গেল, বা খুব আর কি মানে ঝগড়াঝাটি করতে শুরু করে দিল, বা মানে মারামারি করতে শুরু করে দিল, সেরকম আর কি। হোস্টাইল, শত্রুতাপূর্ণ। পাগনেশিয়াস হচ্ছে মারমুখী, ওয়ার লাইক, যুদ্ধংদেহী। যেমন এখানে দেখো কি হচ্ছে, বেলিজেরেন্ট বা হস্টাইল হয়ে পড়েছে, প্রচণ্ড রেগে টেগে আছে, এদিকে আগুন টাগুন জ্বলছে, ঠিক আছে। আর এদিকে ইনি কি করছেন, ইনি এই পায়রা দিয়ে শান্তির প্রতীকটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, পিসফুল অ্যান্ড ফ্রেন্ডলি। ওকে, দ্য বেলিজেরেন্ট টোন অফ হিজ স্পিচ সারপ্রাইজড এভরিওয়ান। তার যে যুদ্ধংদেহী যে একটা মানে স্বর, সে সুরটা সবাইকে অবাক করে দিয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমরা বলতে পারি হস্টাইল অ্যান্ড অ্যাগ্রেসিভ, ভীষণ কমন। হস্টাইল মানে বেলিজেরেন্টের মানে সিনোনিমে হস্টাইল আসবেই, অ্যাগ্রেসিভ, ওয়ার লাইক, এগুলো হচ্ছে আমাদের বেলিজেরেন্ট। ওকে, তাহলে এদিকে হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবে তাহলে। এগুলো হচ্ছে আমাদের বেলিজেরেন্টের সিনোনিমস। এগুলো হচ্ছে শত্রুতা, মানে শত্রুতাপূর্ণ, আক্রমণাত্মক হয়ে উঠছে, এই কেসে আমরা বেলিজেরেন্ট ইউজ করে থাকি। ওকে, আজকে আমরা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে।